হ্যালো স্টুডেন্টস, আজকে প্রেশার ডেনসিটি এবং মোশন টপিকটা আমরা ডিসকাস করব আর তা থেকে অনেক কোয়েশ্চেন করব। তাই দেরি না করে ঝটঝট করে কনসেপ্টগুলো আগে আলোচনা করে নিই। ফার্স্টে ডেনসিটি দিয়ে শুরু করা যাক। ডেনসিটি কথার অর্থ হলো ঘনত্ব। ঘনত্ব কী জিনিস? একক আয়তনে একটা নির্দিষ্ট আয়তনে যতটা কোনো পদার্থে যতটা ভর থাকে তাকেই বলা হয় তার ঘনত্ব কতটা আছে। মানে ধরো গোল ধরো সম আয়তনে অনেক কটা বাটি আছে। এবার প্রত্যেকটা বাটিতে ভর কিছু রাখা দেওয়া হলো, সম ডেনসিটির হয়ে গেল সব কটা। এবার প্রত্যেকটা বাটি সম আয়তন হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনোটায় কম কিছু রাখা হলো, কোনোটায় বেশি রাখা হলো, তাহলে বলতে হবে এর ডেনসিটি কম, এর ঘনত্ব কম, ওর ঘনত্ব বেশি, এরকমই লাইক দিস। তো এখানে একটা ছবি আছে, ছবিটা দেখো বুঝতে পারবে। একটাতে সম আয়তন এলাকায় কম অণু আছে, একটায় বেশি আছে। এটা কি বলা হয়? ঘনত্ব। এবার ঘনত্বকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো তাহলে? একক আয়তনে কতটা মাস আছে, তার মানে ডেনসিটি ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম। মাস বাই ভলিউম, ঠিক আছে? বোঝা গেছে? ডেনসিটি বা ঘনত্বকে মাস ডিভাইডেড বাই ভলিউম দিয়ে লেখা হয়। এটা বাচ্চাদের জিনিস, এটা আশা করছি তোমরা জানো। তারপরে দেখো ইউনিট অফ ডেনসিটি। ডেনসিটি বা ঘনত্বের ইউনিটগুলো কি কি হয়? ফার্স্ট ইউনিট দেখো, কিচ্ছু না, মাস আর ভলিউমে ইউনিট দিয়ে বের করতে পারবে। মাস ডিভাইডেড বাই ভলিউম। এসআই পদ্ধতিতে মাসের ইউনিট কি হয়? মাসের ইউনিট হয় এসআই পদ্ধতির কেজি, আর ভলিউমের ইউনিট হয় মিটার কিউব। ঠিক আছে? আর একইভাবে সিজিএসটাও এরমভাবে আমরা বের করতে পারি। এই নিয়ে বেশি আলোচনা করছি না, তোমরা এইসব শিখেই এসছো আশা করছি। আর না আগে থেকে জানলেও এখান থেকে বুঝতে পেরে যাবে। তারপর রিলেটিভ ডেনসিটি, আপেক্ষিক ঘনত্ব। রিলেটিভ ডেনসিটি কাকে বলে? রিলেটিভ ডেনসিটি হলো কোনো পদার্থের ডেনসিটি ক্যালকুলেট করা হয়েছে, এবার জলের ডেনসিটির থেকে এটা কত গুণ বেশি, সেটাকে বলা হচ্ছে রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটিকে বের করা হয় ডেনসিটি অফ সাবস্টেন্স, সেই সাবস্টেন্সটা ডিভাইডেড বাই ডেনসিটি অফ ওয়াটার। তার মানে যদি তোমাকে বলা হয় যে একটা পদার্থ আছে, সেই পদার্থের ডেনসিটি হলো 4 kg পার মিটার কিউব, আর বলা হলো জলের ডেনসিটি, একটা জিনিস মাথায় রাখবে, সাধারণ অবস্থায় নর্মালি কোনো বাইরের কিছু না প্রয়োগ করে নর্মালি জলের ডেনসিটি 1 হয়। 1 ডিভাইডেড বাই সেটাই এলো। এবার যেহেতু এটাও ডেনসিটি, এটারও ইউনিট একই হবে, এটার ইউনিটটাও একই হবে, সেম, তাই এই ইউনিটটাই কেটে যাবে, শুধু এইটা হবে। রিলেটিভ ডেনসিটির কোনো ইউনিট হয় না। বোঝা গেছে কেন হয় না? দুটোই সেম, ওপরেরটাও সেম আছে, লবে যেটা সেটাও সেম, হরে যেটা সেটাও সেম। সেম ইউনিট দিয়ে সেম ইউনিটকে ভাগ করলে 1 হয়ে গেল, কেটে গেল। বোঝা গেছে? তারপর দেখো, এইগুলো ভালো করে বোঝো, এখান থেকে কিন্তু অঙ্ক আসে প্রচুর। ফ্যাক্টরস এফেক্টিং ডেনসিটি। ডেনসিটি কিসের কিসের উপর নির্ভর করে? সবার আগে বলি, ডেনসিটি ভর আর আয়তনের উপর নির্ভর করে। এবার ভর তো সব ক্ষেত্রে সমান হবে, কিন্তু আয়তন কি সব ক্ষেত্রে সমান হয়? আয়তন না, সব ক্ষেত্রে সমান হয় না। যদি তাপমাত্রা প্রচুর বাড়ে, তুমি দেখতে পারো একটা একটা লোহার কিছু আছে, ধাতুর কিছু, এবার সেটাকে তাপ দেওয়ার ফলে দেখবে সেটা আয়তন বেড়ে গেল, বড় হয়ে গেল। মানে তাপ দিলে আয়তন বাড়ে, তাপ কমালে আয়তন কমে। জলের ক্ষেত্রে উল্টো হয়, জল ব্যতিক্রম, আলাদা। নর্মালি জেনারেলি এটাই হয়। আর প্রেশার, একটা বস্তুর ওপর অনেক প্রেশার দিলে, তুমি চাপ দিলে কোনো জিনিসের ওপর, তার আয়তনটা দেখবে একটু পরিবর্তন হয়ে গেল। চাপ দিলে আয়তন পরিবর্তন হবে, এটা তোমরা যে কোনো জিনিসেই দেখতে পারবে। আয়তন পরিবর্তন হয়, কখনো কখনো ভেঙেও যায়। এটা ইলাস্টিসিটি, অন্য টপিকে চলে যাবে। আপাতত এটুকু জেনে রাখো, টেম্পারেচার আর প্রেশারের ওপর নির্ভর করছে। দেখো, গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ালে ঘনত্ব বাড়ে। একটা জিনিসকে চেপে দিচ্ছ, তার একটা নির্দিষ্ট আয়তনে বেশি পরিমাণে ভর একসাথে স্কুইজ হয়ে যাচ্ছে, তার ঘনত্ব বেড়ে যাচ্ছে। আর তাপমাত্রা বাড়ালে পদার্থের ঘনত্ব কমে যায়। আয়তনটা তো বেড়ে গেল, মানে নির্দিষ্ট আয়তনের আগে
ধরো 10 গ্রাম একটা সাবস্টেন্স ছিল, সেটাকে তুমি আয়তনটা বাড়িয়ে দিলে অনেকটা পুরো বস্তুটা, এখন ওই পরিমাণ নির্দিষ্ট এলাকায় 5 গ্রাম আছে ভর, আর বাকি পুরোটা ছড়িয়ে গেছে, তো ঘনত্ব কমে গেল অবভিয়াসলি। সেম জিনিস। তারপর দেখো, এটা কিন্তু মনে রাখো, কোশ্চেন আসবে এখান থেকে। আর হ্যাঁ, তোমরা হয় খাতায় লিখে নাও, না হলে সব কটা ডেটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, বা নিয়ে নাও, ঝট করে স্ক্রিনশট নাও নাও। হয়ে গেছে? চলো এবার দেখো, প্রেশারে চলে গেলাম আমরা। ডেনসিটি, আরও অনেক কিছু আছে ডেনসিটি আন্ডার, কিন্তু তোমাদের যেটুকু দরকার আমি ওইটুকু এনেছি। ওইটুকু শুধু ডেটাগুলো হয়ে গেল তোমাদের। কনসেপ্ট যেটুকু দরকার আমি সেটুকু বলেছি, বেশি প্রেশার দিয়ে লাভ নেই। কারণ যদি আমরা বেশি বলতে থাকি তাহলে কোয়েশ্চেন প্র্যাকটিস হবে না বেশি। আর এখন কোয়েশ্চেন প্র্যাকটিসটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো, প্রেশার, ডেফিনেশন অফ প্রেশার বলতে বোঝে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, একটা তল, সেই তলটার ওপর কতটা বল প্রয়োগ করা হচ্ছে সেটাকেই বলা হয় প্রেশার বা চাপ। একক ক্ষেত্রফলের ওপর বল প্রয়োগ। এই দেখো, এই ছবিটা দেখো, তোমরা ভালো করে বুঝতে পারবে। ছবিটা দেখো, একটা বক্স আছে, বক্সের ওপর একটা এরিয়া আছে, তার এরিয়া মানে তার ক্ষেত্রফল আছে। এই ক্ষেত্রফলটার ওপর, একক ক্ষেত্রফলটার ওপর যতটা বল প্রয়োগ হচ্ছে সেটাকে বলা হবে তার প্রেশার। বলটা যে কোনোভাবে হতে পারে, অনেক কিছু বল, ফোর্স চ্যাপ্টারটা আমরা পড়েছি। এছাড়াও অনেক রকম ফোর্স হয়, সিউডো ফোর্স, তারপর অনেক রকম ফোর্স হয়, সেগুলো তোমাদের এখন পড়ার মতো নয়, আর একটু বড় হও তখন পড়বে। বোঝা গেছে ফোর্স, এই প্রেশার কাকে বলে? ইউনিট এরিয়া, একক এরিয়াতে, একটা নির্দিষ্ট এরিয়াতে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফোর্সটা যে কোনোভাবে হতে পারে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাকে বলা হয় প্রেশার। বোঝা গেছে? এবার দেখো, প্রেশারের কয়েকটা ইউনিট আছে। প্রেশারকে দেখো লেখা হয় ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ইউনিট এরিয়ায় কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার মানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তোমাকে যদি বলা হয় 4 নিউটন ফোর্স 2 মিটার স্কোয়ার এরিয়াতে হচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তার প্রেশার কত হলো? 2 নিউটন ইন্টু মিটার, এই মিটার নিচে আছে, মানে ইউনিটটা তাহলে কিরম হলো? নিউটন পার মিটার স্কোয়ার। ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। বোঝা গেছে ইউনিটটা কোত্থেকে এসছে? এসআই ইউনিট এটা। সিজিএসে অপোজিট হবে, কিন্তু সিজিএসটা অতটা ইউজ হয় না, এসআইটাই ইউজ হয় বেসিক্যালি। আর এসআই এ এই 1 নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, এইটাকে বলা হয় 1 পাস্কাল। পাস্কাল বলা হয়, পাস্কাল। নামটা তোমরা আগে শোনোনি, পাস্কাল বলে এটাকে। এই ওয়ার্ডটাই সব জায়গায় ইউজ হবে, তোমাদের বুঝে নিতে হবে এটা। পাস্কাল মানে এই জিনিস বোঝাতে চাইছে। স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, বা খাতায় লিখে নাও, কিন্তু লেখার সময় হবে না, পজ করে করে দেখতে গেলে অনেক টাইম চলে যাবে তোমাদের। এখন স্ক্রিনশট নিয়ে নাও, পরে আস্তে ধীরে লিখে নেবে। এবার 1 নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। তোমাদের আগের ক্লাসে পড়িয়ে এসছি এটা আমি, আগের ক্লাসে তোমাদের বলেছি। ডিভাইডেড বাই 1 মিটার কত? 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, সিজিএসে কনভার্ট করলে 100 সেন্টিমিটার। আর 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার, 100 মানে কি 10⁻², আবার 100 মানে কি 10⁻²। এবার 10⁻² এর স্কোয়ার কত হয়? তোমাদের এটা আমি বলেছিলাম কিন্তু, 2 + 2 কত হবে? 4। 10⁻⁴, 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেছে? আগের ভিডিওটা না দেখলে, আগের ভিডিও তার আগের ভিডিওতে বলেছিলাম সূচকের ব্যাপারটা। তাহলে এটা কত হলো? 10, 10 ডাইন। দেখো 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেছে? ক্যালকুলেশনটা বুঝে নিয়েছো তো, নিজে করো। প্রেশারের ক্ষেত্রে ইউনিট হিসেবে এই নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার মিটার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এই জিনিসগুলো খুব একটা ইউজ হয় না। এগুলো জাস্ট কনভার্সন তোমাদের দেবে, যে এত
নিউটন ফোর্স এত এরিয়াতে অ্যাপ্লাই হলো, এবার সিজিএস পদ্ধতিতে কতটা হলো এরকম বলো, এই টাইপের কিছু দিতে পারে। কিন্তু মেনলি কোনো বড় বড় অঙ্ক বা ধরো অন্য চ্যাপ্টারের সাথে এটা মিক্স করে দিল, তো সেক্ষেত্রে এটিএম আর পাস্কাল এই দুটোই কিন্তু ইউজ হবে। প্রেশারের ক্ষেত্রে আরেকটা ইউজ হয় যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমানের চাপ, এটা ইউজ হয়। তো এক্ষেত্রে এইটা ইউজ করতে পারো, কিন্তু এটা এক্স্যাক্ট ভ্যালুটা তো বলছে না। এক্স্যাক্ট ভ্যালু বলছে না, তার মানে অনেক অঙ্কতে এক্স্যাক্ট ভ্যালু দিয়ে কাজ করতে হয়। এক্স্যাক্ট ভ্যালুটা 1 ATM ইকুয়াল টু, এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার। আমাদের অ্যাটমসফিয়ার কতটা প্রেশার দিচ্ছে সেটাকে বলা হয় এটিএম। 1 ATM ইকুয়াল টু 101,325 পাস্কাল। এটা তোমরা মনে রাখো, এইটা কিন্তু অঙ্ক আসবে, আর একটু পরে এইটা দিয়ে, এই ডিজিটটা দিয়ে একটা অঙ্ক করাবো। স্ক্রিনশট নিয়ে নাও, তো আরও সব মুছে দিচ্ছি আমি। আর এই কনভার্সনটা যেটা দেখালাম, এটা নিজেরা খাতায় করে নাও, বুঝে গেছো তো? এটা থেকে করে নাও। হয়েছে? যাওয়া যাক নেক্সট। দেখো, প্রেশার ইন সলিডস। প্রেশার ইন সলিডস বলতে বোঝায় একটা ধরো কম এলাকায় কম ক্ষেত্রফল একটা আছে, ধরো এই ছুঁচ, একটা ধরো পেরেক আছে বা পাথরের টুকরো, এইখানটা ধরো কম ক্ষেত্রফল আছে, এই এলাকার কম ক্ষেত্রফল। কম ক্ষেত্রফলে যখন তোমার একটা পা পড়লো, কি হবে? ঢুকে যাবে ভেতরে, তার মানে প্রেশারটা বেশি হয়ে গেল। কম ক্ষেত্রফলে প্রেশার বেশি হয়ে গেল। আবার সেম ধরো ফোর্স হলো, তুমি হাঁটছো, বড় একটা এরিয়া হলো, বড় ক্ষেত্রফল, পা কি ঢুকে যাবে? না, ঢুকবে না। পা তো ঢুকবে না, কারণ প্রেশারটা কম হয়ে গেল। এটা তুমি নিউমেরিক্যালি দেখতে, এটা কনসেপ্ট হিসেবে হলো, নিউমেরিক্যালি তুমি দেখতে পারবে অঙ্ক হিসেবে। দেখো, আমরা প্রেশার মানে কি জানি? ফোর্স আপন এরিয়া, ঠিক আছে? এবার যদি এরিয়াটা ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচেরটা বেশি হয়, তাহলে টোটালে কি হবে? যদি হর বেশি হয়, তাহলে টোটাল ভগ্নাংশের মান তো কমে যাবে। মানে ধরো 1/2 ইকুয়াল টু 0.5 হয়, 0.5 হয়, হর বেশি, তাই জন্য ওপরে ফোর্স, ওপরে হর লবের থেকে কমে যাবে অ্যাকচুয়াল ভ্যালুটা, টোটাল যেটা আসবে। আর যদি হর বেশি হয়ে যায়, হর যদি বেশি হয়ে যায়, তাহলে টোটালটা কমে যাবে ভ্যালু। আর যদি হর ছোট হয়ে যায়, এরিয়া কম হয়ে যায়, হরটা ছোট হয়ে যায় একটা ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে দেখবে কি হবে? ধরো 4, 2, মানে লবের থেকে যদি হর ছোট হয়, তাহলে দেখতে পেলে? তো এই জিনিস হবে, মানে অ্যাকচুয়ালি দেখো, 0 1-এর থেকে বড় বা 1-এর থেকে ছোট হিসেবে এখানে হচ্ছে। আর একটু ভালো করে তোমাদের বোঝাচ্ছি, দেখো, যদি একটা ভগ্নাংশের ক্ষেত্রে লব ডিভাইডেড বাই হর, তো লব যদি বড় হয় হরের থেকে, তাহলে ভগ্নাংশটা 1-এর থেকে বেশি হবে। স্বাভাবিক কথা, 4কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 2, 1-এর থেকে বেশি। এবার যদি হর বেশি হয় লবের থেকে, লবের থেকে হর বেশি হয়, যেমন একটা করালো 1/2, 1/2, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হবে, 1-এর থেকে ছোট ওটা। তো সেক্ষেত্রে প্রেশারের ভ্যালু একই হবে, সেম। যদি এরিয়া বেশি হয়, এরিয়া তো নিচে, এরিয়া যদি বেশি হয় তাহলে টোটাল প্রেশারের ভ্যালু কমে যাবে, আর যদি এরিয়া কম হয় তাহলে প্রেশারের ভ্যালু বেড়ে যাবে। সেম জিনিস, একই কনসেপ্ট অ্যাপ্লাই করে এই জিনিসটাকে করা হয়। দেখো, কোনো নির্দিষ্ট এলাকা কম জায়গায় বেশি ফোর্স অ্যাপ্লাই করা হলে চাপ বেশি হবে, আর বেশি জায়গায় সেম পরিমাণ অ্যাপ্লাই করলে ফোর্স, চাপটা কমই হবে। দেখো, কয়েকটা উদাহরণ দিয়েছে এখানে, ছুরি পেরেক ধারালো হওয়ায় চাপ বেশি পড়ে। এটা কিন্তু কোশ্চেন দেয়, এইটা ধরো এরম দিল, ছুরি পেরেক ধারালো হওয়ায় চাপ বেশি পড়ে কেন, বা চাপ কিরকম পড়ে, বেশি কম যে কোনো হতে পারে।
এইগুলো তোমাদের কোয়েশ্চেন দিতে পারে, আশা করছি পারবে। এবার প্রেশার ইন লিকুইড। লিকুইড পদার্থে প্রেশার কীরকম হয়? লিকুইড পদার্থে প্রেশার একটু অন্যরকমভাবে আমরা ক্যালকুলেট করব। কারণ একটা লিকুইডের ক্ষেত্রে তুমি এই ক্ষেত্রফল বলবে কি করে? লিকুইডে কোনো পার্টিকুলার ক্ষেত্রফল হয়? পাত্রের ক্ষেত্রফলই তো লিকুইডের ক্ষেত্রফল। তাই জন্য এটা অ্যাকচুয়াল প্রেশারটা জলের মধ্যে, জল কতটা প্রেশার দিচ্ছে সেটাকে এই ফর্মুলাটা দিয়ে হিসাব করে। এই ফর্মুলার ডেরিভেশনটা তোমাদের ক্লাস 9-এই আছে, তোমরা করেছো হয়তো, নাও করে থাকতে পারো। যাই হোক, আপাতত এই পরীক্ষাটার জন্য তোমাদের ডেরিভেশন তো লাগবে না, তোমাদের জাস্ট ফর্মুলাটা লাগবে। এখানে P=H, রো বলে এটাকে, এই জিনিসটাকে বলা হয় রো, ঘনত্ব যেটাকে বলেছে এটাকে বলা হয় রো, বলে রো, ROH, রো বলে, বোঝা যাচ্ছে? এইচটা হলো গভীরতা, রো হলো জলের ঘনত্ব, আর জি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কিন্তু ফোর্সের ভিডিওতে বলেছিলাম ভালো করে, আর তার ভ্যালুটাও বলেছিলাম। এই ভিডিওতে ডিসকাস আর করবো না, ওইটা যারা দেখোনি দেখে আসবে চট করে। তারপর দেখো পাস্কালস নীতি বা পাস্কালস ল বা পাস্কালস প্রিন্সিপাল। বিজ্ঞানী পাস্কাল একটা বিজ্ঞানী ছিল, একটু আগে যে পাস্কাল পড়লে ইউনিট, ফোর্স এই প্রেশারের ইউনিট পাস্কাল, ওই পাস্কাল মানে এই বিজ্ঞানীর নামেই ওটা তৈরি করা হয়েছে ইউনিটটা। এই পাস্কাল লোকটা বলেছিল একটা জলের কন্টেনার আছে, দেখো এই কন্টেনার একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এবার জলের মধ্যে তো ফোর্স অ্যাপ্লাই হলে নির্দিষ্ট এরিয়াতে সেই ফোর্সটা পুরো জলেতে ছড়িয়ে যায়। এখানে তোমরা দেখতে পারো পুরো ছড়িয়ে যাচ্ছে, এটাই বলেছে পাস্কাল, এটাই বলেছে। হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট এইসব দিয়ে তৈরি হয়। গাড়ির মধ্যে দেখবে গাড়ির হাইড্রোলিক থাকে, মানে গাড়ির সামনের চাকার দিকে দেখবে একটা হাইড্রোলিক প্রেস টাইপের আছে। সেটা কি হচ্ছে, গাড়ি যখন উঁচু নিচু দিয়ে যাবে হাইড্রোলিক প্রেসটা মধ্যে চাপ পড়বে চাকা দিয়ে, সেই চাপটা হাইড্রোলিক প্রেসটার মধ্যে একটা লিকুইড টাইপের থাকে, সেই লিকুইডটা পুরো অ্যাবজর্ব করে নেবে, পুরো ছড়িয়ে যাবে লিকুইডটার মধ্যে, ফলে গাড়ির ওপরের অংশে শক ওয়েভটা পৌঁছাতেই পারবে না, ওই ফোর্সটা পৌঁছাতে পারবে না, বুঝেছো? তারপর নেক্সট দেখো, এটা কিন্তু কোশ্চেন দিতে পারে, পাস্কাল প্রিন্সিপাল অ্যাপ্লাই হচ্ছে কোন মেশিনে, এই টাইপের দিতে পারে, ঠিক আছে? কনসেপ্টটা বুঝে গেলে সবই পেরে যাবে। প্রেশার ইন গ্যাস, গ্যাসের মধ্যে প্রেশার সেম হয়, কিন্তু গ্যাসের ওপর প্রেসারে অনেক কিন্তু ব্যাপার আছে, সেইগুলো তোমাদের এখন নেই, ক্লাস 10-এ আছে, 10-এ গিয়েই পড়বে। আপাতত এটুকু জেনে রাখো, গ্যাস, গ্যাসের মধ্যে তো অনেক কণা আছে, আছে কি না? অনেক পার্টিকেল, অনেক অ্যাটমস, মলিকিউলস দিয়ে গ্যাস তৈরি। এবার গ্যাসের মলিকিউলগুলো পরস্পর থেকে এতটাই দূরে থাকে, ওরা সবসময় ছোটাছুটি করছে। এবার যে কন্টেনারের ওপর রাখবে ওটাকে, মানে যে কন্টেনারের মধ্যে গ্যাসটাকে রাখবে, ও ছোটাছুটি করতে করতে কন্টেনারের চারধারে দেয়ালটায় ধাক্কা মারবে, কন্টিনিউ ধাক্কা মারতে থাকবে। এর ফলে যে কন্টেনারের দেয়ালের একক এরিয়াতে যতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকেই বলছে প্রেশার, সেটা কি গ্যাসের প্রেশার, বোঝা গেছে? আমাদের সবার ওপরে বায়ুমণ্ডলে একটা চাপ কাজ করছে, গ্যাস তো বায়ুমণ্ডল সেম। এই জন্য বলে মহাকাশে যদি স্পেস স্যুট ছাড়া যাওয়া হয়, শিরা সব ফেটে যাবে, শিরা ধমনী সব ফেটে মানুষ মরে যাবে। বোঝা যাচ্ছে কেন? এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা যেটা আমাদের আছে, এই প্রেশারটাই আমাদের এই গঠনটা ধরে রাখছে। প্রেশার চলে গেলে দুম করে ফেটে যাবে মানুষ, ভেতরের চাপটা ফেটে তাকে বাইরে ফাটিয়ে দেবে পুরো। অ্যাটমসফিয়ারিক প্রেশার বললাম, সেম অ্যাটমসফিয়ারিক প্রেশার কী দিয়ে মাপা হয়? ব্যারোমিটার, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো এই যন্ত্রগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এই চ্যাপ্টারটার ইম্পর্ট্যান্ট প্রচুর ডেটা আছে, ডেটা থেকে কোশ্চেন আসে অনেক। বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় ব্যারোমিটার দিয়ে, মনে রাখবে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো, করালাম। মেজারমেন্ট অফ প্রেশার, প্রেশারকে কী দিয়ে মাপা হয়? কয়েকটা যন্ত্র আছে, দেখো তিনটে যন্ত্র, আরও অনেক যন্ত্র দিয়ে মাপা হয়, আপাতত তিনটে আমি এনেছি, তিনটে ইম্পর্টেন্ট তোমাদের আসার মতো। একটা হলো ব্যারোমিটার, বললাম এখনই। একটা হলো ম্যানোমিটার, যে কোনো গ্যাসের প্রেশার মাপা যায়, একটা বায়ুমণ্ডলের আর একটা যে কোনো গ্যাসের। ব্যারোমিটার, ম্যানোমিটার, প্রেশার গজ। প্রেশার গজ হচ্ছে একটা যন্ত্রের মধ্যে কতটা চাপ আছে, এটা ধরো যন্ত্র আছে,
এবার যন্ত্রটার মধ্যে হাওয়া তো আছে নিশ্চয়ই, এবার সেটা তো এমনি গ্যাস নয়, বায়ুমণ্ডলীয় গ্যাস নয়, তার মধ্যেতে এই মেশিনটা দিয়ে প্রেসার গজ দিয়ে মাপা হচ্ছে সেই চাপটা কতটা, যন্ত্রাংশে চাপের পরিমাণ মাপা হয় প্রেসার গজ দিয়ে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়েছো, ঘোরালাম। এফেক্টস অফ প্রেসার। এবার প্রেসারের কি এফেক্টস, মেনলি জলের ওপরে, জলের ক্ষেত্রেতে এই জিনিসটা তোমাদের অ্যাপ্লাই হবে। বাউয়ান্সি, ভাসানো ক্ষমতা বা যেটাকে বলে প্লবতা, প্লবতা থাকে নামটা। আর ভেসকোসিটি বলে একটা থাকে, সেটা সান্দ্রতা জলের, ওটা আবার অন্য জিনিস। প্লবতার নামটা দেখে নিয়েছো? প্লবতা মানে হচ্ছে কোনো জলের মধ্যে একটা বস্তু দিয়ে দিলে, জল বা যে কোনো তরল, এবার সেই তরল সেই বস্তুটার উপর নিচ থেকে কতটা চাপ দেবে, তার ডেনসিটির কারণে একটা চাপ দেবে, সেই চাপটাকে, সেই প্রেশারটাকে বলা হচ্ছে প্লবতা বা বাউয়ান্সি বলা হয়। বোঝা গেছে? বা আপথ্রাস্টও বলা হয়, কিন্তু আপথ্রাস্ট অতটা ব্যবহার হয় না। আপথ্রাস্ট যদি ওয়েটের থেকে বেশি হয়, একটা বস্তু ধরো 10 10 কেজি একটা বস্তু, এবার 10 কেজি বস্তুটার ওপরে জলের মধ্যে ফেলা হলো, তার ওপরে 12 কেজি, 12 কেজি ফোর্সের একটা, 12 কেজি ভরের কোনো বস্তুর যতটা ওজন, সেই ওজনের সমান ফোর্সে সেই তরলটা তার উপরে একটা প্রেশার দিচ্ছে ঊর্ধ্বমুখী। তার ফলে কী হবে, সেটা ভেসে থাকবে, যেমন জলের ওপরে কাগজ ভেসে থাকে, জলের ওপর কাঠ ভেসে থাকে। যারা সাঁতার কাটে তাদের একটা টেকনিকের কারণে নিজেদের ওয়েটকে একটু কমাতে হয়, তার ফলে প্লবতার মান বেশি হওয়ার কারণে সে ভেসে থাকে। ঠিক সেম জিনিস, একটা পাথরকে ফেলে দিলে তার ভরই এতটা, প্লবতার মান ততটা নয়। এবার যদি খুব ডেন্স হয়, মানে খুব ঘন একটা অবজেক্ট, ঘন তরল, সেক্ষেত্রে পাথরও ভেসে থাকবে। আর রামায়ণের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হয়েছিল, ওটা পাথরটাই এমন ছিল জলে ভাসে, পাথরের ছিদ্র ছিল যার মধ্যে বায়ু ঢুকে গেছিল। আর্কিমিডিসের প্রিন্সিপাল, এটা কিন্তু কোশ্চেনে দিতে পারে, কখন বস্তু জলে ভাসে, এটা দিয়ে এমসিকিউ দিতে পারে। কখন ডুবে যাবে, কখন মাঝখানে আটকে থাকবে, যদি সমান হয়, ইকুয়াল হয় বস্তুর ওজন আর প্রবতার মান, তাহলে মাঝখানে ভাসবে, বেশি হলে ওপরে ভাসবে, আর যদি কম হয় বস্তুর ওজনের তুলনায়, তাহলে এটা ডুবে যাবে, স্বাভাবিক কথা। তারপর দেখো আর্কিমিডিস প্রিন্সিপাল। আর্কিমিডিসের প্রিন্সিপাল হচ্ছে, একটা ধরো এরম কন্টেনার আছে, তার মধ্যে এতটা জল আছে, একটা পাথর ফেলে দিলে এরকম কিছুটা জল ওপরে চলে এলো, এতটা বেড়ে গেল জলের লেভেলটা। এবার আর্কিমিডিস বলছে এইটুকু জলের লেভেল যতটা বাড়লো, বা এই পাথরের জন্য যতটা সরলো জল, সরলো বলেই তো ওপর দিকে চলে এলো, এইটা ইকুয়াল টু, এইটার ভর, টোটাল ভরটা ইকুয়াল টু পাথরের ভর। এই এইটুকু সরানো জলের ভর ইকুয়াল টু এই পাথরের ভরটা, এটাই বলছে আর্কিমিডিস। তো এইভাবে কোনো বস্তুর ভরও ক্যালকুলেট করা যেতে পারে, আয়তনও ক্যালকুলেট করা যেতে পারে। সেমভাবে কতটা জল উঠলো, সেই ততটা আয়তন, সেই ততটা জলের আয়তনই হলো এর আয়তন, সেমভাবে ক্যালকুলেট করা যায়। তারপর দেখো, বোঝা না গেলে, আমি স্পিডে বলছি, বোঝা না গেলে কিন্তু রিভাইন্ড করে দেখবে। আর স্পিডে বলছি কারণ অনেক কটা করাতে হবে তোমাদের। দেখো, অ্যাপ্লিকেশন অফ প্রেশার, প্রেশারের অ্যাপ্লিকেশনস, এইমাত্র বললাম হাইড্রোলিক মেশিন, এয়ারক্রাফটে, একটা প্লেন ধরো এরম চলছে, এর প্লেনের মাথা হলে এরম চলছে প্লেনটা, প্লেন এদিকে চলছে মানে বায়ু কোন দিকে আসবে, ও তার অপোজিটে, এর একটা দিকে এরম আসবে, একটা দিকে এরকম আসবে। এবার এয়ারের একটা ধর্ম আছে, সেই ধর্মটার কারণে সে যখন বেশি রাস্তা ট্রাভেল করে একই টাইমে, এও একই টাইমে এই রাস্তা ট্রাভেল করছে, এও ট্রাভেল করছে, এবার তাদের বেগটাকে সমান রাখার জন্য, যদি সমান না হয় প্লেন তো উল্টে পাল্টে যাবে, সমান রাখার জন্য বায়ু কী করবে, বায়ু কী করবে, তার প্রেশারটা উপরের দিকে কমিয়ে দেবে, যার জন্য তার বেগটা কিছুটা বেড়ে যাবে, আর নিচের দিকে প্রেশারটা বাড়িয়ে দেবে, যার জন্য তার বেগটা এর ক্ষেত্রে কিছুটা কমে যাবে। বোঝা গেছে, এর বেশি ডিস্টেন্স কভার করছে, বেশি ডিস্টেন্স, বোঝা যাচ্ছে কি জিনিস। এবার নিচে প্রেশার বেশি হলে নিচের দিক থেকে একটা উপর দিকে চাপ হবে, চাপ হলে প্লেনটা আকাশে ভেসে থাকবে। এই মেকানিজম ইউজ করে এয়ারক্রাফট হয়, এই মেকানিজমেই সাবমেরিন হয়। আর
ব্যারোমেট্রিক প্রেশার যেগুলো বললাম, আবহাওয়া পূর্বাভাস দেখা যায়। তারপর দেখো, এবার কয়েকটা কোশ্চেনে আসা যাক, মেইন প্র্যাকটিস কোশ্চেনে তোমরা এখানে দেখতে পারবে এই অঙ্কটা দিয়েছে। এই অঙ্কটা দেখো, সমুদ্রতলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করার জন্য 5.44 মিটার একটি তরল স্তম্ভ প্রয়োজন। এই এককটায় তার ঘনত্ব কত সেটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, এবার একটু আগেই আমি একটা সূত্র বলেছি তোমাদের, পি ইকুয়াল টু রো এইচ জি, মনে আছে এটা? পি এখানে বলে দিয়েছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি বলেছিলাম? 1 atm, অ্যাটমসফিয়ারিক প্রেশার। 1 atm ইকুয়াল টু কি বলেছিলাম? 101325 পাস্কাল। বোঝা গেছে? এবার 1 পাস্কাল ইকুয়াল টু কত? দেখি পুরোটা লেখা নেওয়া যাক। রো ডেনসিটি চেয়েছে, ঘনত্ব তার মানে রো চেয়েছে। হাইট কত বলে দিয়েছে এখানে? 5.44 মিটার। এবার চেয়েছে কি গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, তার মানে সিজিএস পদ্ধতি চেয়েছে। তো এটাকে সিজিএস যখন করা হবে, মিটারকে সেন্টিমিটারে যখন করা হবে, তখন 544 হবে সেন্টিমিটার ইন্টু জি চেয়েছে। জি এর ভ্যালু কি বলো তোমরা, ঝট করে বলো। আগের ভিডিওটা ভালো করে দেখে থাকলে বলো। রাইট আনসার দিয়েছো তোমরা, অনেকেই ঠিক উত্তর দিলে। 9.8 মিটার পার সেকেন্ড। এবার এখানে কি বলেছে? সিজিএসে করতে হবে সবটা, তার মানে 9.8 মিটার। 9.8 মিটারকে যদি সিজিএসে করো, সেন্টিমিটারে করো, তাহলে হবে 980 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার পাস্কাল, 1 পাস্কাল ইকুয়াল টু কত? 1 পাস্কাল হচ্ছে 10 ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। বোঝা যাচ্ছে তাহলে? তার মানে এটাকে আমরা লিখতে পারি 101325 ইন্টু, সবকটাকে আমরা সিজিএসে করতে হবে, তার মানে 10, 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এককটা লিখলাম না এখানে, ঠিক আছে? বোঝা গেছে? রো ইন্টু সেম, এটাকে এরমভাবে লিখে দিলাম, তোমরা বুঝে নাও। সেম এইটাই, এটা এখানেই এটা। এবার এখান থেকে যদি রোটাকে তোমরা ক্যালকুলেট করো, রোটাকে ক্যালকুলেট করে আনসার আসবে 1.9। রোটাকে ক্যালকুলেট করে, ঠিক আছে? রোটাকে যখন এদিকে আনবে, এই পুরোটার সাথে এইটা ভাগ আকারে আসবে, সমীকরণের যেমন নিয়ম। বোঝা যাচ্ছে? সমীকরণের নিয়ম হিসেবে তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো বা হাতেও করতে পারো, কোনো ব্যাপার না। আর এই যে সময় বাঁচানোর জন্য এটাকে তোমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে পারবে, মানে পয়েন্টে ধরে নিলে কিছু করতেই পারো, বা এমনি নর্মালও করতে পারো। পয়েন্টে ধরাটা তোমাদের একটু চাপের হবে, যারা পারো তারা করে নিতে পারবে। আমি এখানে বলছি না, কারণ অনেকেই পারে না সেটা, এটা বেশি সুবিধা হবে তাদের ক্ষেত্রে। তো এই অঙ্ক, এই ধরনের জিনিস করার জন্য তোমাদের পরীক্ষাতে কি করতে হবে? পরীক্ষাতে তোমাদের বেশি সময় বাঁচাতে হবে। এর আগে যেগুলো থাকবে সেগুলো কম টাইমে করতে হবে। বোঝা গেছে এটা? তাহলে আনসার হবে অপশন ডি। নেক্সট দেখো, চাপের একক গুণ আয়তনের একক কিসের একক হবে? চাপের একক মানে আমরা কি এইমাত্র দেখলাম, ফর্মুলায় দেখো তোমরা, ফর্মুলা দেখো। চাপের ফর্মুলা কি? ফোর্স ইন্টু এরিয়া, মানে হচ্ছে ইউনিট দিয়ে করি যদি, চাপের একক কী হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এবার কি বলেছে? গুণ আয়তনের একক, তার মানে মিটার কিউব। এবার দেখো এখান থেকে কেটে যাচ্ছে মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার। এবার নিউটন ইন্টু মিটার, তোমাদের একটা জিনিস এখনও করানো হয়নি, তোমরা যারা আগে থেকে করেছো তারা জানবে এটা। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ক্ষেত্রে কি হয়? ওয়ার্ক ডান মানে হচ্ছে কতটা সে কাজ করলো, এটাকে বের করা ফর্মুলা হলো ফোর্স কতটা অ্যাপ্লাই হলো, হওয়ার ফলে যে বস্তুর ওপর ফোর্স অ্যাপ্লাই হলো সেই বস্তুটা কতটা
সরণ ঘটলো, তার কতটা ডিসপ্লেসমেন্ট হলো। তার মানে সরণের একক কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওইটার ফর্মুলা। এবার ফোর্সের একক নিউটন, ডিসপ্লেসমেন্টের একক মিটার। তার মানে এই পুরোটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা, ওয়ার্ক ডানে ইউনিট হয়ে গেল। তার মানে অপশন সি কারেক্ট। বোঝা গেছে? নেক্সটটা দেখো, এই অঙ্কটা দেখো। এইটা তোমরা বলে, এই মাত্র বলে দিয়েছি কিন্তু। সেম মাস, কম এলাকায় কম এরিয়াতে যদি বেশি ফোর্স অ্যাপ্লাই করে, বা সমান ফোর্স অ্যাপ্লাই করে, সমান মাস সমান ফোর্স অ্যাপ্লাই করবে, তার মানে যদি কম এলাকা হয় কম এরিয়া হয়, তাহলে প্রেশারটা কি হবে? প্রেশারটা বেশি হয়ে যাবে। বেশি এরিয়াটা বেশি হলে প্রেশার কমে যাবে। এবার তোমরা বলো কোন অপশনটা হবে, বলো। অপশন সি কারেক্ট। এক্স দ্বারা প্রদত্ত চাপ, এই চাপটা ওয়াই এর থেকে বেশি হবে, কারণ এক্স এর এরিয়াটা দেখো, ওয়াই এর এরিয়াটা দেখো। বোঝা গেছে? তারপর দেখো এইটা, এটা কিন্তু তোমাদের একটু, এই সব যদি ক্যালকুলেট করতে বসে যাও না, মানে ওই রো এর ফর্মুলাটা দিয়ে, এক নম্বর তো ডেনসিটি জানো না, ক্যালকুলেট করতে বসে গেলে কি হবে, টাইম যাবে, ভুল হবে, সব হবে। তাই জন্য এখানে তোমাদের আইকিউ লাগাতে হবে, একটু বুদ্ধি। বলেছে বিভিন্ন উচ্চতায় এই তরল স্তম্ভগুলির চাপের মধ্যে কোনটি প্রায় বায়ুমণ্ডলীয় চাপ নির্দেশ করে না, না বলেছে। এবার দেখো, 76 সেন্টিমিটার পারস্তম্ভ বললাম করে, আর এই দুটো জানো না। তো এই দুটো যখন জানো না, পারস্তম্ভ দুটো বলেছে, এইটা এইটা। এবার 76 সেন্টিমিটার মানে কি? 760, 760 মিলিমিটার অফ মার্কারি। এবার অপশান এতে কি বলেছে? 762 মিলিমিটার। এটা কখনোই সম্ভব নয়, বাকিগুলো দেখারই প্রয়োজন নেই, এটাই আনসার হয়ে গেল। কারণ এখানে অল অফ দিস বা মাল্টিপল আনসার এরকম কিছু বলা হয়নি। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটো কাঠের টুকরো, একটা বড় একটা ছোট, গাছের গুঁড়ি থেকে তৈরি করা হলো। বড় টুকরোটি জলে ভাসে, ছোটটি চিনি জলীয় দ্রবণে ভাসে। সঠিক মন্তব্য কোনটা? ফার্স্টে, প্লবতা পাচ্ছে, উভয় প্লবতা পাচ্ছে কারণ উভয় ভাসমান। প্রায় সমান, প্রায় ঠিকঠাক আছে, কিন্তু সমান প্লবতা তো হবেই না। একজনের মাস বেশি ছোট, এই বড়, একজনের মাস কম সে ছোট, তার মানে আলাদা প্রবণতা পাবে সে, দুজনের ওজন অনুযায়ী। তারপরে দেখো, হালকা তরল জল অপেক্ষাকৃত কম প্রবণতা প্রদান করে। এক প্রকার ঠিক, আবার এক প্রকার ভুলও হতো, এক প্রকার ভুল। কিন্তু কারণ প্লবতা ওরকম কোনো নিয়ম হয় না যে হালকা তরল কম প্লবতা দেবে, বেশি ভারী তরল বেশি প্লবতা দেবে, ওরকম হয় ওটা ডেনসিটির ক্ষেত্রে, অন্য ব্যাপার। এইটা এখানে হবে না। ভারী তরল চিনির জলীয় দ্রবণ বেশি প্লবতা প্রদান করে, এটা কিন্তু এক প্রকার ঠিক, কিন্তু পরেরটা দেখা যাক, উভয় কাঠের টুকরো তাদের নিজ নিজ ওজনের সমান প্লবতা পাচ্ছে। এইটা বেশি ঠিক, কারণ এরা, এটা এটা কিন্তু ঠিক, ঠিক কিন্তু এটা ভুল নয়। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে কোনটা ঠিক? কোশ্চেনে বলেছে এরা কেন জলে ভাসছে, এই কারণে কি এরা জলে ভাসছে? না, এটা তো এদের নিজের ধর্ম, তরল দুটোর। জলে কেন ভাসছে? তারা দুজনে নিজ নিজ ওজনের সমান প্লবতা পাচ্ছে, তাই জন্য তারা ভাসছে। বোঝা গেছে? আশা করছি এতটা তোমরা বুঝতে পেরেছো সবটা। যদি বুঝতে না পেরে থাকো আবার রিভাইন্ড করে দেখো, একসাথে স্পিডে অনেকটা বলে দিয়েছি। ক্লাস এখানে শেষ নয়, আজকে আরও একটা চ্যাপ্টার করাবো, এটা হলো মোশন। দেখো, মোশনের আন্ডারে সবটা আজকে হয়তো হয়ে উঠবে না, যতটা সম্ভব ততটা করানোর চেষ্টা করব, কিছু হোমওয়ার্কও দেবো। মোশন কাকে বলে? মোশন কথার অর্থ হলো কোনো কোনো জিনিস বা কোনো বস্তু চলছে, বা বস্তু হতে পারে, গ্যাস হতে পারে, যে কোনো জিনিস চলছে, চলমান অবস্থা, সেটাকে বলে মোশন, গতি যাকে বলে। এবার গতির প্রকারভেদ অনেক রকমের আছে। আর হলো রৈখিক গতি, এরম চলছে, সোজা রাস্তা ধরে যে কোনো গাড়ি বা মানুষ যে কোনো কিছু চলছে।
সার্কুলার মোশন, বৃত্তীয় গতি। একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রকে ঘিরে, দাঁড়াও, একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রকে ঘিরে একটা বস্তু এরম এরম করে চলছে, ঠিক আছে? এরকম করে চলছে, এটাকে বলা হয় বৃত্তীয় গতি। একটা কেন্দ্র করে চলমান অবস্থা। তারপরে রোটেশনাল মোশন, আবর্ত গতি যাকে বলে। আবর্ত গতি হচ্ছে একটা অ্যাক্সিস আছে তার, ধরো এই একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসটাকে ঘিরে কোনো জিনিস এরকম ভাবে চলছে, এরম এরম করে অ্যাক্সিস করে কোনো জিনিস এরকম এরকম করে অ্যাক্সিস ভাবে চলছে, কেন্দ্র করে চলছে। আগেরটা ছিল কেন্দ্র করে ঘুরছে, আর এটা তার নিজের অক্ষের ওপর, মানে একটা বস্তু এই অ্যাক্সিসের ওপরে, তার এই অ্যাক্সিসটাকে কেন্দ্র করে মাঝখানে রেখে ঘুরছে। একটা উদাহরণ দিই, পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, নিজের একটা অক্ষ আছে, অক্ষের চারদিকে ঘুরছে পৃথিবী, গোল করে ঘুরছে। লাট্টু একটা মাঝখানে অক্ষ রেখে গোল করে ঘোরে। ঘূর্ণায়মান চাকা, পাখা হতে পারে, সমস্ত কিছু। বোঝা গেছে? এবার তারপরে দোলায়মান গতি, যেটাকে দোল গতি বলে, বা যেটাকে অসিলেটরি মোশন বলে, অসিলেশন বলা হয়। কোনো জিনিস এদিকে গেল, আবার এদিকে গেল, আবার এদিকে গেল, আবার এদিকে গেল। বোঝা গেছে? সেইটাকে বলা হয় দোলগতি। একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে, একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে। এটাকে বলে অসিলেশন বা দোলগতি। পেন্ডুলাম এরকম ধরনের একটা বস্তু হয়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। দড়ি দিয়ে আটকানো থাকে, একটা বল টাইপস, এটা এরকম হয়, ঠিক আছে? এটাকে বলা হয় দোলগতি। কেন হয় এটা? ভরবেগের রৈখিক, ভরবেগের কনজারভেশন বলা হয়, সংরক্ষণ, সেটার জন্য এটা হয়। ওটা তোমাদের এখন জেনে কাজ নেই। যদি বলা হয় দোলগতি কিসের মধ্যে দেখা যায়, বা এই জিনিসগুলোতে কি দেখা যায়, পেন্ডুলামেতে কি গতি দেখা যায়, তো সেক্ষেত্রে এটা হবে আনসার। স্ক্রিনশট নিয়ে নিয়েছো? তারপরে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক। ফার্স্ট না সেকেন্ড ভিডিওতে আমি বলেছিলাম এর ব্যাপারে ডিটেলসে, ডিস্টেন্স কাকে বলে, ডিসপ্লেসমেন্ট কাকে বলে, ঠিক আছে? তো সেই ভিডিওটা আশা করছি তোমরা দেখেছো সবাই, অতটা ডিটেলসে বলছি না আজকে। দূরত্ব মানে একটা বিন্দু, একটা লোক এখান থেকে যাত্রা শুরু করলো, ধরো একটা লোক এখান থেকে যাত্রা শুরু করলো, গিয়ে এইখানে পৌঁছালো। এবার তাদের মধ্যে সে এই পথে গিয়ে এখানে এলো, ঠিক আছে? এবার এই টোটাল টোটাল পুরো এই ডিস্টেন্সটা, যতটা সে রাস্তা কভার করলো, টোটালটা পুরোটা যোগফলটা হলো তার ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কাকে বলে? ডিস্টেন্স মানে দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট বা বিক্ষেপ ঠিক নয়, বিক্ষেপ এখানে লেখা আছে, এটা সরণ। সরণ যাকে বলে, সরণ হচ্ছে এই এসে এইটা গেল। এবার সরণ কাকে বলে? সরল রৈখিক দূরত্ব, এই দুটো পয়েন্টের মধ্যে, উৎস আর যেখানে পৌঁছালো, এই দুটো পয়েন্টের মধ্যে সরল রেখায় যে দূরত্বটা, এটাকে বলা হয় সরণ। বোঝা গেছে? যদি একটা অতিভুজ হয়, একটা অতিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজটা হলো, যদি এখান থেকে যাত্রা শুরু করে, এখান থেকে আর এখানে পৌঁছায়, তাহলে এই অতিভুজটাই হলো তার সরণ। বোঝা গেছে? এখান দিয়ে কোশ্চেন কিন্তু থাকে। তারপরে দেখো এক্সাম্পল, যদি কেউ 5 মিটার এগিয়ে আবার 5 মিটার পিছিয়ে আসে, একটা লোক 5 মিটার গেল, এগালো, আবার 5 মিটার পিছিয়ে এলো, তার মানে তার টোটাল কতটা দূরত্ব কভার করলো যেতে আসতে? 5 + 5 10, 10 মিটার। আর যদি সে ডিসপ্লেসমেন্ট বলে, তার কতটা ডিসপ্লেস হলো,
সে শুরু করেছিল এই পয়েন্ট থেকে পৌঁছালো এই পয়েন্ট, পয়েন্টটার মধ্যে ডিস্টেন্স কত? 0 মিটার, তাহলে সেটাই তার ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে? ডিস্টেন্স হলো লোকটা কতটা দূরত্ব কভার করছে, আর ডিসপ্লেসমেন্ট হলো যেখান থেকে শুরু করলো আর যেখানে পৌঁছালো দুটো স্থানের মধ্যে, পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কতটা। বোঝা গেছে? নেক্সট যাওয়া যাক। নেক্সট দেখো স্পিড এবং ভেলোসিটি। স্পিড বা গতি, ভেলোসিটি বা বেগ। স্পিড কাকে বলে? একটা বস্তু নির্দিষ্ট সময় যতটা ডিস্টেন্স দূরত্ব কভার করছে সেটাকে বলা হয় তার বেগ, এই স্পিড বা গতি বলে যাকে। ঠিক আছে? এটা বাংলা লেখাগুলো একটু প্রবলেম আছে, একটু অ্যাভয়েড করে, যেগুলো বলছি সেটা শোনো, সেই অনুযায়ী লিখে নেবে নিজের মতো। আর ভেলোসিটি কাকে বলে? একক সময়ে কতটা ডিসপ্লেসমেন্ট তার হলো। মানে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সম্বন্ধে তোমাকে বোঝালাম। তো একটা পার্টিকুলার সময়, ধরো 1 মিনিটে সে কতটা ডিস্টেন্স গেল সেটাকে বলা হয় স্পিড, আর কতটা ডিসপ্লেসমেন্ট তার হলো, কতটা সরণ হলো সেটাকে বলা হয় তার ভেলোসিটি বা বেগ। বোঝা গেছে? এবার যখন বেগটা কনস্ট্যান্ট হয়, স্থির হয়, তখন তাকে কনস্ট্যান্ট ভেলোসিটি বলে। যখন স্পিড কনস্ট্যান্ট হয় তখন তাকে কনস্ট্যান্ট স্পিড বলে। স্পিড জেনারেলি কনস্ট্যান্ট হয় না, ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, সমান সরণ হয়। সমান দূরত্ব খুব খুব একটা হয় না, কেননা অ্যাটমিক লেভেলে ডিস্টেন্স হবেই, হালকা হলেও চেঞ্জ হবেই। অ্যাক্সেলারেশন, ডিসেলারেশন, ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তোমাদের এটা বুঝিয়েছিলাম আমি আগের ভিডিওগুলোতে এটা বুঝিয়েছিলাম ফোর্স বোঝানোর সময়, যে অ্যাক্সেলারেশন কাকে বলে, ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে, সব বুঝিয়েছি তোমাদের। তাই সেসব নিয়ে আর বেশি বলছি না। অ্যাক্সেলারেশন মানে একটা নির্দিষ্ট সময়তে কতটা বেগ সে পরিবর্তন করলো, বাড়ালে সেটাকে, বেগ বাড়ালে নির্দিষ্ট সময় তাকে ত্বরণ বলে, অ্যাক্সেলারেশন বলে। বেগ কমালে তাকে মন্দন বলে, ডিসেলারেশন বলে। মন্দন আর কিছুই নয়, ঋণাত্মক ত্বরণ। জাস্ট ত্বরণের ভ্যালুর আগে একটা মাইনাস বসে যাবে, তার মানে ভেলোসিটি কমলো, আস্তে আস্তে গাড়িটা বা যেটাই হোক চলমান অবস্থা সেটা দাঁড়িয়ে পড়বে। এর ফর্মুলা এটা ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে যেটা ছিল আর যেটা হলো বেড়ে বা কমে, ডিভাইডেড বাই টি। বোঝা গেছে? ঋণাত্মক ত্বরণ সেম, মন্দন যেটা। তারপরে ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম নন ইউনিফর্ম মোশন থেকে কোশ্চেন তোমাদের আসে। ইউনিফর্ম মোশন হচ্ছে সমবেগ, যেটা আমি বললাম, মানে সমবেগ বা গতি যাই হতে পারে, ইউনিফর্মলি সেটা হচ্ছে, সময়ের সাথে চলছে। বোঝা গেছে? এটা যদি ইউনিফর্ম মোশনটা যদি বেগের ক্ষেত্রে হয় তাহলে সেটাকে ইউনিফর্ম ভেলোসিটি বলে, আর যদি অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে হয় তাহলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বলবে। আর নন ইউনিফর্ম যদি সমান না থাকে, সময়ের সাথে চেঞ্জ হয়। বোঝা গেছে? চেঞ্জ না হলে ইউনিফর্ম, চেঞ্জ হলে নন ইউনিফর্ম। নেক্সট দেখা যাক মোশনের ইকুয়েশন। মোশনের এই কটা ইকুয়েশন আছে, ক্লাস 9-এ তোমাদের বইতে এইগুলো আছে, 11-এ গিয়ে আবার আছে। 9-এর বইতে এর বিস্তারিত ডেরিভেশন কী করে এলো, কেন এলো, গ্রাফ, সমস্ত কিছু আছে, আর ডিটেলসে বলছি না। তোমরা 9-এর দেখো, এই পরীক্ষাটা ক্র্যাক করতে গেলে তোমাদের সবার আগে 9-এর বইটা পুরো গুলে খেয়ে ফেলতে হবে। ঠিক আছে? গুলে খেয়ে ফেলতে হবে, সমস্ত কনসেপ্ট মুখস্থ নয় কিন্তু, ভৌত বিজ্ঞান মুখস্থ করে হয় না, পুরো কনসেপ্টটা গুলে খেয়ে ফেলতে হবে, ফর্মুলা সব। এছাড়া এক্সট্রা যেগুলো থাকবে, আমি যেগুলো পড়াচ্ছি সেইগুলো করতে হবে। ঠিক আছে? চলো এই ফর্মুলাগুলো তোমরা দেখো, কেন এলো সেটা পরে বলবো, তোমাদের বইতে আছে, আর ডিটেলসে বলছি না, সময় নষ্ট হবে। এখানে যে এটা বুঝিয়েছে অ্যাক্সেলারেশন, ইউ আর ভি যে কাকে বলে সেটা তো এইমাত্র বললাম। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বোঝায়, এস মানে সরণ, ধরো সরণ এস দিয়ে, এস মানে সরণ মানে আছে তার আগে, এরমভাবে তোমরা মনে রাখতে পারো। আসলে এস মানে ডিসপ্লেসমেন্ট। এসকে অনেক সময় এক্স দিয়ে লেখা হয়, এক্সকে এক্স দিয়ে লেখা হয়, এক্স দিয়ে লেখা হয় এসকে, তাই জন্য
এই দুটো এরকম থাকলে তোমরা ঘাবড়াবে না। টি মানে টাইম, সময়। এই মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। যদি অ্যাক্সেলারেশন চেঞ্জ হয় সেটা কিন্তু নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সেক্ষেত্রে 11-এ আছে তোমাদের ডেরিভেটিভ দিয়ে করতে হবে, সেটা ডিফারেন্সিয়েশন দিয়ে করতে হবে। আপাতত তোমাদের যেগুলো দেবে সব ইউনিফর্ম অ্যাক্সেলারেশনই হবে, তার মানে জাস্ট এখানে ভ্যালুটা বসিয়ে যাবে ফর্মুলায়, করে এই ফর্মুলাতে যে কোনো ফর্মুলাতে করে নিতে পারবে। ভালো করে দেখে নাও, স্ক্রিনশট তুলে নাও। হয়ে গেছে, নেক্সট যাচ্ছি। রিলেটিভ মোশন। একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তু কতটা যাচ্ছে সেটাকে তার রিলেটিভ মোশন বলা হয়। ধরো তুমি আর তোমার বন্ধু একসাথে দৌড়ালে, এবার তুমি বেশি দৌড়াচ্ছ, বেশি জোরে, আর তোমার বন্ধুটা কম কম জোরে দৌড়াচ্ছে, মানে আস্তে দৌড়াচ্ছে। এবার তুমি অনেকটা এগিয়ে গেলে, তোমার সাপেক্ষে তোমার বন্ধুটা তো স্লো দৌড়াচ্ছে, পিছিয়ে যাচ্ছে, আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে তোমার বন্ধুটা, কিন্তু সে তো এগোচ্ছে, তোমার মনে হচ্ছে সে পিছিয়ে যাচ্ছে। এটা কি বলে? রিলেটিভ মোশন। একজনের সাপেক্ষে আরেকজনের তুলনা করা হচ্ছে। যখন এক বস্তু আরেক বস্তুর তুলনায় কেমন চলছে তা বিশ্লেষণ করা হয়। ট্রেনে চলার সময় তোমরা দেখবে, ট্রেনে যাতায়াত করার সময় একটা ট্রেন যাচ্ছে যেটা তোমরা আছো, অন্য একটা ট্রেন আছে তার পাশ দিয়ে যাচ্ছে। এবার তোমাদের ট্রেনটা বেশি জোরে গেলে মনে হবে ওই ট্রেনটা স্লোভাবে পিছনে চলে যাচ্ছে। এবার তোমাদের ট্রেনটা একটু স্লো চললে মনে হবে ওই ট্রেনটা কত স্পিডে না, একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মনে হবে। কিন্তু ওই ট্রেনটা হয়ে গেছে, তোমাদের ট্রেনটা হয়ে গেছে, তোমার মনে হবে তোমাদের ট্রেন না স্থির হয়ে গেছে, এরকম মনে হবে। ওটাকে বলা হয় রিলেটিভ মোশন। রিলেটিভ মোশনের আরও ব্যাখ্যা 11-এ আছে, অত তোমাদের এখন আসবে না। আপাতত তোমরা কনসেপ্টটা ভালো করে বুঝেছো কি না বলো? বুঝেছো? রিলেটিভ মোশন হচ্ছে যে বস্তুটার স্পিড বেশি সেটা, মাইনাস যে বস্তুটার স্পিড কম সেটা। স্পিড, ভেলোসিটি যা খুশি হতে পারে রিলেটিভলি, ঠিক আছে? আর এটা শুধু সরলরেখার ক্ষেত্রে নয়, বিভিন্ন দিকেও হতে পারে, সেক্ষেত্রে ভেক্টর কম্পোনেন্ট অনেক কিছু হবে। 11-এ তোমাদের আছে, এখন জেনে কাজ নেই। এরপর দেখো কয়েকটা প্র্যাকটিস এনেছি, প্র্যাকটিস সেট। ফার্স্ট কোশ্চেনটা দেখো, সংলগ্ন চিত্রে এই চিত্রটাতে এদিকে সরণ আছে, এদিকে সময় আছে। সরণ সময় লেখা চিত্রতে কোন ক্ষেত্রতে ধনাত্মক আধানযুক্ত ত্বরণ নির্দেশ হচ্ছে? তার মানে কোন ক্ষেত্রতে পজিটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে, তার মানে অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে, তার মানে বেগ বাড়ছে। তার মানে বেগ বাড়ছে মানে কি, সরণটা সময়ের সাথে বাড়ছে। কোন জায়গাটায়? চট করে বলো, সরণ কোন জায়গাটা বাড়ছে? গ্রাফ পড়তে শেখো তোমরা, বলো। 1, 2, 3 হয়েছে? বাহ, অনেক ঠিক উত্তর দিলে। এইটা দেখো, আস্তে 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 বাড়ছে, সময় যত বাড়ছে সরণ তত বাড়ছে। এই পয়েন্টটা সরণ একটু কমে গেল, আর এই পয়েন্টটা সরণ কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে এই পয়েন্টে ইউনিফর্ম ভেলোসিটি, মানে অ্যাক্সেলারেশন 0। এই পয়েন্টে অ্যাক্সেলারেশন মাঝে নেগেটিভ হলো, তারপর পজিটিভ হয়েছে। এই পয়েন্টটা পুরো পজিটিভ আছে। তার মানে ও এটা হবে কারেক্ট আনসার, ও এ। বোঝা গেছে কেন হলো? না বোঝা গিয়ে থাকলে একটু রিভাইন্ড করে দেখে নাও। তারপর দেখো, এইটা তোমাদের বলা হয়নি, নিউটনের সূত্র। নিউটনের সূত্র এইগুলো তোমাদের ক্লাস 9-এ আছে, কিন্তু যদি না পারো দেখো, তার মানে তোমাদের বইটাই কনসেপ্ট ক্লিয়ার হয়নি এখনও। বইটা ভালো করে পড়ো, তোমাদের 9-এর বই থেকে অনেক কোশ্চেন আসবে, এছাড়া যেগুলো আসবে সেটা আমি করিয়ে দিচ্ছি ডিটেলসে। যেগুলো আছে অলরেডি সেগুলো কিন্তু ডিটেলসে যাব না, তোমরা বইটা পড়ো ভালো করে, তোমাদের বইতে ভালো করে ডিটেলসে আছে। নিউটনের সূত্রগুলো ভালো করে আছে। নিউটনের ফার্স্ট সূত্র, মানে অপশান এ যেটা আছে, মহাকর্ষ সূত্র, ফার্স্ট সূত্র নয়, মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি না, কারণ মহাকর্ষ সূত্র থেকে আমরা আকর্ষণ বলটা পরিমাপ করতে পারবো, কিন্তু কতটা ফোর্স তার উপর অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা মহাকর্ষ সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারবো না। ওর ফর্মুলা দিয়ে করতে হবে, আর মহাকর্ষের ফর্মুলা, গ্র্যাভিটেশনের ফর্মুলা সেটা আলাদা, ওটা অন্য জিনিস। ওটা অ্যাট্রাকশন রিপালশনকে বোঝায়। আর এক্ষেত্রে কতটা ফোর্স অ্যাপ্লাই ফলে তার ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে, এটা অন্য জিনিস। এই বলটা কিন্তু ওই বলটা নয়, মানে সেম নয় দুটো। নিউটনের তৃতীয় গতিসূত্রতে বলে সেম রিয়াকশন অপোজিট, সেম অ্যাকশন যদি হয় তার অপোজিট একটা রিয়াকশন থাকবে। তার মানে এক্ষেত্রে বলের আমরা পাচ্ছি না সংজ্ঞা, বলের ভ্যালু পাবো না।
প্রথম গতিসূত্র, প্রথমেতে বলবে কোনো জিনিসের ওপর ফোর্স অ্যাপ্লাই করা হলে তবে সে মুভ হবে বা তার স্টেট চেঞ্জ হবে। গতি বা স্থির, তার স্টেট চেঞ্জ হবে বা শেপ চেঞ্জ হবে। এক্ষেত্রে তো স্টেটের পরিবর্তনের কথা বলছে, একটা কন্ডিশন বলছে। এটা কিন্তু এ থেকে আমরা বলের পরিমাণ পাবো না। এবার কোন থেকে আমরা বলের পরিমাণ পাবো? তাহলে কি থেকে? দেখো, দ্বিতীয় গতিসূত্র। দ্বিতীয় গতিসূত্র বলে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম, ওটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এখান থেকে আমরা ফোর্সের ভ্যালু ক্যালকুলেশন করতে পারি। তার মানে অপশান এ কারেক্ট হবে, এই অপশান সি কারেক্ট হবে। হয়েছে? নেক্সট দেখো, একটা 10 মিটার পার সেকেন্ড বেগেতে এত মিটার গেল একটা গাড়ি, তারপর এত কিলোমিটার গেল, তারপরে এই বেগে এত কিলোমিটার গেল, গড় বেগ। গড় বেগ কথার অর্থ হলো, গড় বেগ মানে ইনিশিয়াল ভেলোসিটি, সরি টোটাল ডিস্টেন্স কাভার্ড, টোটাল ডিস্টেন্স, টোটাল মানে টোটাল, এটা টোটাল কতটা গেল সেটা ডিভাইডেড বাই কতটা টোটাল সময় লেগেছে যেতে, সময় লেগেছে কতটা সেটা। এবার সময় লেগেছে কি করে বের করবে? সেটা এইখান দিয়ে তোমাদের বের করতে হবে যে 10 মিটার পার সেকেন্ড বেগেতে যাচ্ছে, মানে 10 মিটার গেল 1 সেকেন্ডে, 1 মিটার গেল এত, 1.5 কিলোমিটার মানে 1500 মিটার গেল, 1500 মিটার ডিভাইডেড বাই, তাহলে কত হলো? 150 সেকেন্ড, 150 সেকেন্ড হলো। তো এইভাবে তোমরা এটাকেও যদি ক্যালকুলেশন করো, এখান থেকে সময় আসবে 100 সেকেন্ড। এবার আমি কি বলেছিলাম ফর্মুলাটা? এটা ভালো করে দেখে নাও, এটা ভালো করে দেখে নাও। যদি সেকেন্ড এটা তোমাদের করতে ইচ্ছে হয় করো, অসুবিধা নেই, একই আসবে। এবার দেখো, আমি কি বললাম? টোটাল ডিস্টেন্স মানে মিটারেতে যদি করি, টোটাল ডিস্টেন্স এইটা ডিভাইডেড বাই এইটা, এইটা প্লাস এইটা, 1.5 ইকুয়াল টু কত হয়? চট করে বলো, 3 হয়। ডিভাইডেড বাই কত সময় লেগেছে? 100 প্লাস 150, তাহলে এটা হবে 3 ডিভাইডেড বাই 250। এটাকে তোমরা ক্যালকুলেশন করলে, এটাকে মিটারে যদি তোমরা করো তাহলে এটা এত হবে, এত মিটারে দিয়েছে তাই যদি 1500 মিটার, এটা কত? ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এটা কত? 1500 মিটার, এটা কত? 1500 মিটার, 1500 মিটার, 1500 মিটার যোগ করলে কত হয়? 3000 মিটার, 3000 মিটার হয়ে যাবে। 3000 মিটারকে টোটাল সেকেন্ড কতটা গেল সেটাকে যদি তোমরা ডিভাইড করো, এটা হবে 12 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? ভাগটা করলে এইটা আনসার আসবে, তার মানে অপশান এ কারেক্ট। ভালো করে বোঝা গেছে? নেক্সটে যাচ্ছি, কিন্তু না বুঝে থাকলে একবার রিভাইন্ড করে দেখো, না বোঝার মতো কিচ্ছু নেই, এটা সহজ। জাস্ট ফার্স্টে তোমরা কতটা ডিস্টেন্স গেল সেটা লিখলে, তারপরে কনভার্ট করলে, অপশানে দেখো মিটারে আছে তাই মিটারে কনভার্ট করলে, তারপরে দেখলে কতটা সময় যাচ্ছে, সময় কিভাবে? ভেলোসিটি আর ডিস্টেন্স দিয়ে বের করে ফেললে, তারপরে টোটাল সময় দিয়ে ডিভাইড করে দিলেই গড় বেগ হয়ে গেল, টোটাল ডিস্টেন্স কাভার ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তারপরে দেখো ভর বেগ, ভর বেগ নামেতেই আছে, ভর গুণ বেগ। ভর বেগের ডেফিনেশন ভর গুণ বেগ, এটাকে ইংলিশে বলে মোমেন্টাম। ভর বেগ অ্যাকচুয়ালি, মোমেন্টাম হলো অ্যাকচুয়ালি কী জিনিস? মোমেন্টাম হলো কোনো বস্তুর ওপর ফোর্স দেওয়া হলো, তার ফলে তার যে গতিটা তৈরি হবে, গতিটা কতটা তৈরি হয় মানে তার এফেক্টটা কতটা হলো, ফোর্সের এফেক্টটা কতটা হলো যার ফলে গতি তৈরি হলো, সেটাকে বলা হয় তার মোমেন্টাম। সেটা কিভাবে হয়? ভরের সাথে তার বেগটা গুণ করা হয়, না একই ফোর্স অ্যাপ্লাই করা হলে যদি তার ভর বেশি হয় তার মোমেন্টামটা কী হবে? কম হবে। একই ফোর্স অ্যাপ্লাই করে ভর কম হলে মোমেন্টাম বেশি হবে, বেশি দূর, এফেক্টটা তো বেশি হবে, বেশি দূরত্বে যাবে সে।
হালকা বস্তুকে ঠেলা মারলে বেশি যাবে না ভারী বস্তুকে ঠেলা মারলে বেশি যাবে, সেম জিনিস। তাহলে এখানে ভর বলেছে 130, বেগ বলেছে 40, তাহলে এটা হবে আনসার যেটা অপশান এ কারেক্ট, 5200। এই ইউনিট ইন্টু এই ইউনিট হয়ে যাবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স। বোঝা গেছে? এইবার নেক্সটেরগুলো তোমরা হোমওয়ার্কে করে আনবে, নেক্সটেরগুলো কিন্তু আমি বলবো না, হোমওয়ার্কে করে আনবে, নেক্সট দিন আলোচনা হবে। দেখো স্ক্রিনশট নাও, একটু হাই লেভেলের আছে, দেখি তোমরা পারো নাকি। স্ক্রিনশট নিয়েছো, নেক্সট স্ক্রিনশট নাও। হয়েছে? তারপর হয়েছে, হয়ে গেছে আশা করছি। এটা তোমরা করবে, ফর্মুলাটা দেখবে তারপর করবে। আর এটা আমি এইমাত্র বলে দিয়েছি কিন্তু আনসার, বলবো না এখন আর। দেখবো তোমরা কতটা অ্যাটেনশন দিয়ে দেখছিলে। আর হ্যাঁ, এইটা বেগ সময় লেখচিত্রে ক্ষেত্রফল নির্দেশ করে তোমাদের, এটা কিন্তু 9 বইতে আছে চ্যাপ্টারটায়। এই ফর্মুলাগুলো যেখানটা আছে সেখানেই কিন্তু আছে বেগ সময় লেখচিত্র। দেখি তোমরা পারো নাকি, না হলে আমি বলে দেবো, অসুবিধা নেই। হয়েছে? স্ক্রিনশট নাও। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। আজকে দেখো তোমাদের অনেকটা কনসেপ্ট বললাম, 3টে টপিক কমপ্লিট করলাম, 3টে টপিক কমপ্লিট করলাম, কারণ সময় আমাদের কাছে বেশি নেই, তাড়াতাড়ি শেষ করতে হবে। আর কোশ্চেন কিন্তু অনেক করিয়েছি, অনেক হোমওয়ার্ক দিয়েছি, করে আসবে কিন্তু, বাড়িতে প্র্যাকটিস করবে। একটু স্পিডে পড়ালাম কারণ এখন সময়টা বেশি নেই, একটু স্পিডে করতে হবে সব কিছু। যদি কনসেপ্ট কিছু নাও বুঝতে পারো ভালো করে, রিভাইন্ড করে দেখবে, ধরো তাও বুঝতে পারলে না, কি করবে? কোশ্চেনগুলো যেগুলো দিচ্ছি প্র্যাকটিস করো। কোশ্চেন প্র্যাকটিস করতে করতে তোমাদের কনসেপ্ট অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে পরীক্ষায় ভালো সিলেকশন হবে। ঠিক আছে? নেক্সট ভিডিও কিসের ওপর আনা যায় দেখছি, হিটের ওপর আনবো ভাবছি, থার্মাল এনার্জির ওপর, এনার্জি আর থার্মাল এনার্জি দুটো ওপর দেখছি সেটা। আর অনেকে বলছিল টেস্টের কথা, টেস্টের আমি বললাম যে টেস্টের ব্যাপারটা দেখছি, একটু টাইম দাও আমাকে, একটু দেখছি টেস্টের ব্যাপারটা। ঠিক আছে? আশা করছি সব বুঝতে পেরেছো। কমেন্টে জানাও কতটা বুঝলে, অনেস্টলি জানাবে, না বুঝে লিখবে না বুঝেছি, কতটা বুঝলে জানাবে, আর সবটা বুঝেছো কি না জানাবে, যাতে এরপরের বার আরেকটু ভালোভাবে বোঝানো তোমাদের জন্য মোটিভেট হই। কোথায় আমার ভুল হচ্ছে কোথাও বোঝাতে, সেটাও বলবে, তাহলে সেগুলো রেকটিফাই করব। ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তাহলে, ততদিন প্র্যাকটিস করো, এগুলো হোমওয়ার্কগুলো সব করে আনবে।